কিন্তু এই একটা ঘটনা নিয়ে যা হয়েছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। আমি এখানে কি ওনাদের তিনটা স্ট্যাটাস দিচ্ছি, একটা হলো হাসনাত নিজে, একটা হলো পাটোয়ারি, একটা হলো সার্জিস। তিনটার মধ্যে কিন্তু জ্ঞানের পরিচয় পাবেন, বুদ্ধিমত্তার পরিচয় পাবেন, আবার কিছু কিছু জায়গায় অভিজ্ঞতার ঘাটতি দেখবেন। তিন জায়গাতেই যে কথাটা হাসনাত যেটা বলে, আমি একটা হাসনাত যে কথাটা বলেছেন, আমি হাসনাতেরটা এবং সার্জিসেরটা মিলিয়ে পড়লে আপনি ঘটনাটা ওদিন কি ঘটেছিল তার একটা কিন্তু আপনি দৃশ্যকল্প আপনি চিন্তা করতে পারবেন। কারণ এই দুজনেতে গিয়েছিল, দুজনের মধ্যে কিন্তু ঘটনাটা আসলে কি ঘটছিল এটা কিন্তু, যেমন ধরেন আমার এখানে অনেকে আসে, আসলে পরে হয়তো ছোট ছোট বাচ্চারা আসে, আসলে পরে আমি যখন তাদেরকে বিদায় করে দিই, কাজ আলাপ সালাপ শেষ করে যখন সে চলে যায়, আমি কিন্তু দরজা পর্যন্ত এগিয়ে দিই, দরজা থেকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিই। ওই সময় কিন্তু কিছু আলাপ করি, ওই সময় কিন্তু বলি যে বাবারা তোমরা আসছো ভালো, তোমাদের আবেগটা ঠিক আছে, কিন্তু তোমার কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, আমাদের তো ধর দেখো চুল পাকছে, এটা তো এমনি পাকে নাই, অভিজ্ঞতায় পাকছে, এটা কিন্তু বলি। এখন ওরা যদি যায় বলে মাসুদ কেমন আমার তার চুল দেখাই দিল, পাকা চুল দেখাই দিল, আমরা কি কিছুই বুঝি না, বললে কিন্তু কোনো ভুল বলা হবে না। ঘটনা কিন্তু এটাই। এখানেও আরবি চিফ বলেছেন আমার চাকরির চেয়ে তোমাদের বয়স কম, তো তোমাদের অভিজ্ঞতা তুমি যদি বলো, এটা কখন বলেছেন? সার্জিসের লেখাটা পরে বুঝলাম যে ওনারা বের হয়ে আসার সময় বলছেন। মানে এই বলার মধ্যে এক ধরনের আপত্ত স্নেহ ছিল, কোনো হুমকি ছিল না। কিন্তু এখন এই আপত্ত স্নেহের মাধ্যমে যে কথা উনি বলেছেন সেই কথাটাকে সেভাবেই নেওয়া উচিত। আর সার্জিস একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা কি যে এই যে এক জায়গায় মিটিং করার পর এই যে এসে তুমি বলে দিচ্ছ যে কি হয়েছে না হয়েছে তোমার মতো করে, এখন তো তোমাদের সঙ্গে কেউ মিটিং বসবে না, এখন তোদের কেউ বিশ্বাস করবে না তো যে তোমার সঙ্গে আমি একটা মিটিং এ বসতে পারি। আমি তো ভাই এমনি কিছু ফানও করি, আপনিও করেন, সবাই করে, সবার আগে আলাপে কি সিরিয়াস আলাপ হয়? ওখানে গিয়ে কিছু আট পৌড়ে কথাবার্তা হয় না? হয়। কিন্তু এখন কিন্তু ওনাদের সঙ্গে কেউ বসবে না, ভয় পাবে তো যে কি বলবো কি না বলবো, যে লিখে দেবে, বিপদ তো একটা। তো আপনারা তো পলিটিক্স করতে আসছেন রে ভাই, এটা মাথায় রাখতে হবে। আবার সার্জিস এবং পাটোয়ারি তাদেরকে একটা কথা বলি, আপনারা দুইজন মিলে যে একটা স্ট্যাটাস দিলেন হাসনাতের বিপরীতে, আপনি হাসনাতকে বলতেছেন তুমি কেন পাবলিক করলা, তো আমি যদি আপনাদেরকে বলি আপনারা কেন পাবলিক করতে গেলেন, আপনারা কেন পাবলিক করলেন? আপনারা তো হাসনাতের সঙ্গে বসেই ঠিক করতে পারতেন। আপনারা যা বলতে চান সেই কথাটা হাসনাতই পরবর্তীতে বলতে পারতো যে আমার ভুল হয়ে গেছে, এটা ঠিক হয় নাই, হয়ে যেত। তো আপনাদের কোনো একই সংগঠনের নেতা আপনারা, তো আপনারা কেন ওনাকে আবার বুঝাতে গেলেন যে না ও না আমি ঠিক আছে? এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে ঘাট। তবে এগুলির কোনোটাকে কিন্তু আমি খুব বেশি সমালোচনা করবো না। আমি করবো না এই কারণে যে তাদের মধ্যে হয়তো মানে মনের থেকে তাদের চিন্তাটা ঠিক আছে, কিন্তু তারা ওখানে প্রকাশটা হয়তো ঠিক নাই। আরেকটু ধীর স্থির হতে হবে, আরেকটু অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিন্তু পাশাপাশি আতঙ্কের জায়গাটা হলো ওনারা তো একটা দল করে ফেলেছেন, এই দল যদি জিতে যায় তাহলে এরাই তো মন্ত্রী হবেন। এটা হলো একটা ভয়ের ব্যাপার। ওনাদের এটাও বুঝতে হবে যে আমরা যখন দল করেছি আমাদের আরেকটু ধীর স্থির হতে হবে, কথাবার্তা চিন্তা ভাবনা করে বলতে হবে, এই জায়গাগুলি জরুরি। আর এই পুরো ঘটনায় যেটা সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে সেটা হলো যে আর্মিকে জনগণের সামনে ভিলেন হিসেবে উপস্থাপিত করানোর একটা চেষ্টা হয়েছে। এটা হলো একটা ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা রিপেয়ার করা কঠিন হয়ে যাবে। দেখেন আমাদের এখানে একটা খুব সুন্দর গালি আছে যেটা বললে সবাই খুশি হয়, সেটা হলো এন্টি ইন্ডিয়ান গালি। আপনাকে বলে দিলাম মোস্তফা ফিরোজ তুমি তো ভারতের দালাল, শেষ, কোনো প্রমাণ করতে হবে না, কোনো ব্যাখ্যা করতে হবে না, আপনি ভারতের দালাল হয়ে গেলেন। এটা ব্যাখ্যা করার কোনো দরকার নেই, সবাই যে শুনবে সে হ্যাঁ তখন মিলাবে, হ্যাঁ মোস্তফা ফিরোজ অমুক দিন এটা বলছিল, ওইটা বলছিল, ওইটা বলছিল, মাসুদ কেবল তো দালাল হয়েই আছে, মাসুদ কেবল তো দালাল হয়েই আছে, ভারতের দালাল। তো এখন ভারতের দালাল এই গালিটা কিন্তু খুব সহজে দেওয়া যায়। এটা দেওয়া যায় কারণ মাস পিপলের একটা সেন্টিমেন্ট আছে, ওই সেন্টিমেন্টটাকে এনকারেজ করা হয়। এখন আপনি যদি আমাদের দেশের একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনীর প্রধানকে ভারতের দালাল বানায় ফেলান,
তাহলে তো আর কিছু থাকে না, তাহলে তো আর কিছু থাকে না। এবং এইগুলি হচ্ছে কোথা থেকে জানেন? এইগুলি হচ্ছে হলো কি, এটা কিন্তু আমি এর আগে দেবু ভাই, আপনার তো অনেক দিনের অভিজ্ঞতা, সাংবাদিকতা বয়সও তো আপনারও হয়েছে, এতদিন ধরে দেখছেন বাংলাদেশের পলিটিক্সে, কখনো আপনি কোন পলিটিক্যাল পার্টির লিডারকে সরাসরি আর্মির সঙ্গে মুখোমুখি এভাবে দাঁড়াতে এবং প্রকাশ্যে বলতে দেখেছেন? আমি কিন্তু ভাই দেখি নাই। আছে আমরা যখন সাংবাদিকতা করতাম শুরুর দিকে, আপনারাও তো নিশ্চয়ই আপনাদের যারা গুরুজন ছিল, আমাদের যাদের হাত দিয়ে আমরা শিখছি, তারা কিন্তু আমাদের কয়েকটা কথা বলতো যে দেখো, কয়েকটা জায়গায় ধরো না। যেমন ধরেন আমার বাবা, ধরা যায় এক্সাম্পল বলি, আমার বাবা ধরেন একদম দুষ্ট লোক, মদ টদ খায়, তার অনেক সমাজে বদনাম। আমি কি আমার বাবাকে অস্বীকার করতে পারবো? আমি কি আমার বাবার সম্পর্কে বলবো সে মানে এই সমাজে বাস করার যোগ্য না, অমুক না, তমুক না? তাহলে তো আমি থাকি না। আমার মনে আছে স্পষ্ট, তখন কাজ করতাম, তখন বলতে একটা কথা যে মুখে আমরা যাই বলি, মিটিং অনেক আলাপ সালাপ করি, কিন্তু লেখার সময় খেয়াল করো, দুই একটা জায়গায় ছাড় দিও। কিরকম উনি বলতেন তখন যে শেখ হাসিনা, খালেদা জিয়া, তারপরে প্রেসিডেন্ট, এগুলো তো ইনস্টিটিউশন, এই জায়গাগুলোকে ছাড় দিও। তখন উনি বলতেন কিন্তু এই জায়গায়, তখন তো গণতান্ত্রিক প্রক্রিয়া একটা মধ্যে ছিলাম আমরা। আমি বলতেছি আপনার এই 96, 97 কথা বলতেছি, ওই সময়ের কথা। তো এই জায়গাগুলো ওনাদের পলিটিক্যাল কোনো বক্তব্য থাকলে যে বক্তব্য সমালোচনা করে, কিন্তু ওনাকে এরকম ট্যাগ লাগাই দিও না। আর্মি চিফ বলতো, আর্মি চিফ, ওটাও বলতেন উনি, আর্মি চিফ। এগুলো ইনস্টিটিউশন, এগুলো নষ্ট করো না। তো এখন আমরা দেখতেছি যে মানে কি হচ্ছে, এটা কি, বিদেশ থেকে এক লোক নাম ধরে ধরে ডাকতেছে, বলতেছে যে আঙ্গুল তুলে কথা বলেছে, তাকে জবাব দিতে হবে। যখন সে বলতেছে যে ওয়াকারুজ্জামান আঙ্গুল তুলে কথা বলেছে, তখন কিন্তু সে নিজে আঙ্গুল তুলতেছে, সে কিন্তু নিজে আঙ্গুল তুলে ওই আঙ্গুল তোলার প্রতিবাদ করতেছে। এটা কেমনে হইলো? আচ্ছা আপনি আমাকে বলেন, আমি এখানে সিম্পলি একটা কথা বলি, ছাত্ররা যদি এই আন্দোলনের ভ্যানগার্ড হয়, এদেশের সাধারণ মানুষ যদি হাসিনা বিরোধী আন্দোলনের মূল শক্তি হয়ে থাকে, গৃহবধূ, শিশু পর্যন্ত আসছে আন্দোলনে, আমরা তো দেখছি রে ভাই। তখন তো আমরা ঢাকা শহরে ছিলাম, রাজপথে আমরা ছিলাম, আমরা তো দেখছি। যদি হয়ে থাকে, আর্মি ছিল না? আমি তো মনে করি আর্মি যদি না থাকতো তাহলে এই আন্দোলন এভাবে সফল হইতো না। এভাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনাকে। আমি আগেও বলেছি আপনাকে বহুবার যে যত আন্দোলন হয়েছে বাংলাদেশে, রাষ্ট্রের কয়েকটা পিলার থাকে। যেমন একটা হলো প্রশাসন, একটা হলো আপনার পুলিশ, একটা হলো আপনার আর্মি। এই আমি যদি তিনটাকেই ধরি, এই তিনটার কোনো একটা যদি আপনাকে সহযোগিতা না করে, জনগণের যত বড় আন্দোলনই হোক, সে আন্দোলন সফল হবে না। 71 দেখেন, জনগণের আন্দোলন, সেখানে পুলিশও ছিল, আর্মিও ছিল, প্রশাসন অতটা ছিল না, পুলিশ আর আর্মি ছিল। এরপরে বড় আন্দোলন কোনটা? এরশাদ বিরোধী আন্দোলন। কে ছিল? আর্মি ছিল আমাদের সঙ্গে। এরশাদ সাহেব সেদিন পর্যন্ত বলছে যে নুরুদ্দিন খান সে কখনো ক্ষমা করবে না, কেন আপনি তাকে সাপোর্টটা দেয় নাই, তার আর্মি চিফ। আর্মি ছিল জনগণের সঙ্গে। আমি যদি 96 এর আন্দোলনকে বলি, সেই আন্দোলনে প্রশাসন ছিল জনগণের সঙ্গে। আমরা যদি 2007-এর কথা বলি, তখনও কিন্তু আর্মি ছিল। এরা সাপোর্ট না করলো, এইবার কি হয়েছে? এইবার প্রশাসন ছিল ইয়ের সঙ্গে, আপনার হাসিনার সঙ্গে, পুলিশ ছিল হাসিনার সঙ্গে, আর্মি হাসিনার সঙ্গে ছিল না। আমরা বলি ওই বাইরে থেকে অনেকে ওই যে ইউটিউবাররা বলেন ওনারা যে তার নাকি আত্মীয় হয়। আরে আত্মীয় তো মূল কাজটা করে দিল, আত্মীয় তো সাপোর্ট দিল না শেষ পর্যন্ত, আত্মীয় তো জনগণের কাছে চলে আসলো। তো এই জায়গাটা আমি অনার করবো না। কাজে আর্মি তো এই আন্দোলনের একটা পার্ট। আমাদের যদি অর্জন হয়ে থাকে, সে অর্জন একটা পার্ট। তাকে ডিফেন্ড করিয়া, তাকে ভারতে দালাল বানানো, অমুক বানানো, তমুক বানানো, এটা বানাইয়া ভাই আপনি বেশি দূর অগ্রসর হতে পারবেন না। এটা আমি সার্জিসকে, পাটোয়ারিকে অথবা ইয়েকে, হাসনাতকে আমি বলবো, ভাই দেশের মধ্যে এত এত প্রতিপক্ষ বানায়েন না আপনারা। আপনাদের দিকে আমরা তাকায় থাকি যে আপনারা আর কি ভালো করবেন। আপনারা ইয়াং, আপনারা এনার্জেটিক, আপনারা সাহসী। হাসনাত সাহসের পরিচয় দিচ্ছে যে এরকম সাহস আমি কাউকে করতে দেখি নাই।
কিন্তু এই সাহসটা আপনি দিচ্ছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তো আপনার ওই পীর সাহেবরা তো উত্তপ্ত হয়ে গেছে, তারা তখন বিরাট ভাবে বলতেছে। তো এখন আপনি দেখবেন আপনি কি করতে থাকেন, ভাবেন যে একটা কথা আপনি আমাকে দেখেন, এই মুহূর্তে তো আপনি জি ওয়াকারুজ্জামান সাহেব, তার আগে ছিলেন শফিউদ্দিন সাহেব, তার আগে ছিলেন আলী সাহেব। আপনি হাইপোথেটিক্যালি একটু কল্পনা করেন তো, যদি ওয়াকারুজ্জামান না হয়ে শফিউদ্দিন সাহেব হতো, তাহলে আর্মির যে ভূমিকা আমরা দেখেছি জুলাই এবং অগাস্টের আন্দোলনে, সেই ভূমিকা কি থাকতো? অথবা আলী সাহেব থাকতো? থাকতো, থাকতো। একই আর্মি কিন্তু, ভয়ঙ্কর 2 লাখ লোক মারা যেত। একই আর্মি কিন্তু, আর্মি কিন্তু একই। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হলো চিফে। আগের চিফ কে ছিল, এখনকার চিফ কে ছিল? তাহলে এই চিফের ভূমিকাটা কি ছিল? জনগণের পক্ষে ছিল। এবং আর্মি তখন জনগণের পক্ষে যে ভূমিকাটা নিছে, এটা কি আমরা যখন বলি আর্মি ব্যারাকে থাকুক সেটা নিছে, নাকি আর্মি রাজনীতিতে অংশ নিয়েছিল? এটা আর্মি তো অর্ডার মানবে। প্রাইম মিনিস্টার হলো প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী অর্ডার তো মানে নাই, সে জনগণের পক্ষে আসতে বলছে আপনি মন্ত্রী হতে পারেন, বাট জনগণ কি চায় সেই জিনিসটা তার মধ্যে রিফ্লেক্ট হয়েছে। তো এইটা বইলা এইটা 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 এটা তো এটা তো 100 বছর আগের কথা না, 1 বছর আগের কথাও না, কথা চোখের সামনে আমরা সবাই দেখছি। ভুলে গেলাম আমরা? আরবি আমাদের প্রতিপক্ষ নয়, আরবি আমাদের সহযোগী শক্তি। তো যে কথাগুলি বলছেন আপনি আগের বার, আমি ওটাও বলি একটুখানি, উনি যে রাওয়া ক্লাবে যে কথাগুলি বলছেন, এই কোন কথার সঙ্গে আপনি দ্বিমত করবেন? আমি তো একটা কথার সঙ্গে দ্বিমত করি না। এমনকি উনি ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ওই বিদেশের ওই পীর সাহেব খুব মন খারাপ করছে, আমি ওই বডি ল্যাঙ্গুয়েজকে আমি কি করি, সাপোর্ট করি। এটা দরকার ছিল, এটা দরকার ছিল। এবং ওই ঘটনার পরে তাৎক্ষণিক ভাবে কিন্তু আইন শৃঙ্খলা একটু চেঞ্জ হয়েছিল, কিন্তু এগুলো দরকার ভাই। একটা দেশ তো হাওয়ার উপর চলবে না। যা আমি তো বলেছি যে ডক্টর ইউনূস যদি ওনার মেরুদণ্ড থেকে থাকে, তাহলে ওনার হাতে এখন 2টা কাজ। এক নম্বর হলো, হয় ওনার 2জন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া, অথবা নিজের বেরিয়ে যাওয়া। কারণ উনি যে কথাটা বৃহস্পতিবার দিন বলেছেন, ঠিক তার উল্টো কথা শুক্রবার দিন তার ক্যাবিনেটের সবচেয়ে জুনিয়র মোস্ট 2জন উপদেষ্টা বলেছে, ঠিক তার উল্টো কথা। এবং এই 2জন কিন্তু পার্ট অফ গভর্নমেন্ট, হেড অফ গভর্নমেন্ট। গভর্নমেন্টের হেড যে কথাটা বলছে, গভর্নমেন্টের পার্ট বলতেছে না, ওটা ঠিক না। এবং সেটা পাবলিক যে বলছেন তারা। তাহলে এখন ডক্টর ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে। ওই যে বলে না যে কুকুর লেজ দাঁড়ায় নাকি লেজ কুকুরকে নাড়ায়। এখন এখানে সিদ্ধান্ত নিতে হবে কে কারটা নাড়াচ্ছে, কে কার সঙ্গে থাকছে।